মতপার্থক্যে যেন মতবিভেদ না হয়, দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হবে সব অর্জন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান 22 জানুয়ারি সিলেটের শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে। আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ভারত, তুরস্কের রাষ্ট্রদূত ও ইউ নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আপিলে প্রার্থীতে ফিরে পাওয়ার হিড়িক। প্রথম দিনে আজাদ ও তাসনিম জারা সহ 52 জনের মনোনয়ন বৈধ, বাতিল স্থগিত 18, ভোটে নিরপেক্ষ থাকবে পুলিশ। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনাস্থা এনসিপির, ইউ পর্যবেক্ষক দলের সঙ্গে নেতাদের বৈঠক। বিশেষ দলের সুবিধা বন্ধে ইসিকে ব্যবস্থা নেওয়ার তাগিদ। সিরাপ দেশে ওটা খাইছি, এতে কাজ করে না। প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। প্রেসক্রিপশন ছাড়াই মিলছে অ্যান্টিবায়োটিক, কাজ করছে না 41% আইসিইউ রোগীর শরীরে। হুমকিতে জনস্বাস্থ্য, জনসচেতনতার তাগিদ। মতপার্থক্য থাকলেও মতবিভেদ যেন না হয়, সেজন্য আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেছেন, কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হয়ে যাবে সব অর্জন। 12 ফেব্রুয়ারি গণতন্ত্রের নতুন যাত্রা শুরুর আশাবাদ জানিয়েছেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের সদ্য দায়িত্ব নেওয়া তারেক রহমানের প্রথম আয়োজন সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। রাজধানীর বনানীতে আয়োজনের শুরুতেই অংশ নেওয়া সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে গণমাধ্যমের উপর নিপীড়ন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও আসন্ন নির্বাচন ঘিরে নানামুখী সংকট প্রসঙ্গ। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। সংবাদ মাধ্যমের ক্ষমতাকে গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে আনবার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে আপনারা যদি ক্ষমতায় যান কিংবা ক্ষমতায় না গেলেও সমাজে আপনারা প্রভাবশালী সংগঠনে সেটাও যদি থাকেন, সেইটা যাতে আপনারা অনুমোদন করতে পারেন, সেই সহনশীলতা আপনাদের হোক। আমরা গণতন্ত্র চাই, স্বাধীন সাংবাদিকতা চাই এবং সুশাসন চাই। এর আগে বিএনপি মহাসচিব স্বাগত বক্তব্যে বলেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে দেশ। জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আশান্বিত হয়েছে এই জন্যেই যে এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রথম বক্তব্যে তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকলেও মতবিভেদ যেন না হয়। বর্তমান বাস্তবতায় 5 আগস্টের আগে ফিরে তাকানোর সুযোগ নেই। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা, একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। তারেক রহমান বলেন, কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে না পারলে সব অর্জন ধ্বংস হয়ে যাবে। যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় রাখতে হবে। জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেন তারেক রহমান। আমাদেরকে যে কোনো মূল্যে হোক
ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে, আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে। যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করতে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। দেশ পুনর্গঠনে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাবা মায়ের মতো সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির একটি সূত্র জানিয়েছে, 2-1 দিনের মধ্যে তার সফর সূচি চূড়ান্ত করা হবে। বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে ছেলে তারেক রহমানও সিলেট থেকে নির্বাচনের মাঠে নামতে যাচ্ছেন। 17 বছর পর দেশে ফিরে এটিই হবে তার ঢাকার বাইরে সফর। এর আগে ইসির অনুরোধে উত্তরবঙ্গের 4 দিনের সফর স্থগিত করেন বিএনপির চেয়ারম্যান। নিজের প্রথম নির্বাচনে ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে লড়বেন তারেক রহমান। এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা ও তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। এছাড়া বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলও। বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। শনিবার বিকাল 5টায় গুলশান কার্যালয়ে এসে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলেকে শুভেচ্ছা জানান প্রণয় ভার্মা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। এরপর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। এর আগে বেলা 2:45টায় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি। প্রায় ঘণ্টা খানেকের বৈঠক শেষে বিকাল 4টার একটু আগে গুলশান কার্যালয় থেকে বের হন তারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আপনি প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক। প্রথম দিনে জামায়াতের হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র তাসনিম জারা সহ 52 জনের মনোনয়ন বৈধ হয়েছে, আর বাতিল স্থগিত করা হয়েছে 18 জনের মনোনয়ন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল শুনানির প্রথম দিন। শনিবার সকাল 10:15টায় শুরু হয় শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে 70 জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আপিল করা প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা। আমাদের মহামান্য ব্যারিস্টার যা বলেছেন এর সত্যতা ইনশাল্লাহ আগামীকাল 5টার মধ্যে প্রমাণ হবে। রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। আপিলে মনোনয়নে বৈধতা পেয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। জানান ফুটবল প্রতীকের জন্য আবেদন করবেন তিনি। ঢাকা 9 স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। মনোনয়নের বৈধতা পেয়েছেন কক্সবাজার 2 আসনের প্রার্থী ও জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পাশাপাশি জাতীয় পার্টির 4 জনের প্রার্থিতার বৈধতা পেয়েছে। আজকে 70 জন প্রথম থেকে শুরু করে আজকে 70 সিরিয়াল পর্যন্ত আপিল বিবেচনায় আলোচনা করেছি। আমি আপনাদেরকে সার্বিক সংখ্যাটা বলে দিচ্ছি। অনুমোদিত হয়েছে, মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে 3টি। এদিকে রংপুরে এক আয়োজনে আইজিপি বলেছেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখবে পুলিশ। নির্বাচনে কিভাবে কাজ করতে হবে সবার কিন্তু স্বচ্ছ ধারণা ছিল না, তো সেটা আমরা চেষ্টা করেছি এই প্রশিক্ষণের মাধ্যমে দিতে। 1,50,000 সদস্যকে আমরা প্রশিক্ষণ দেওয়ার টার্গেট নিয়েছি। আজ পর্যন্ত, গতকাল পর্যন্ত 1,33,000কে আমরা দিতে পেরেছি। যেগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্র, ঝুঁকিপূর্ণ 8,000, মধ্যম ধরনের ঝুঁকি যাদের আছে 16,000। এই 24,000-এর প্রত্যেকটাতেই আমরা
পুলিশের কাছে বডি ক্যাম্প দেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। নির্বাচন ঘিরে 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান আইজিপি। উপযোগী রাখা এটা আমাদের দায়িত্ব। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নিজেদের অনাস্থার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে রাজধানীর একটি হোটেলে ইউ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ একটি দলকে সুবিধা দিতে প্রশাসনকে সিগন্যালিং করা হচ্ছে অভিযোগ করে ইসিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে নাহিদ। নির্বাচনী প্রস্তুতি দিক থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটের তুলনায় 11 দলীয় জোট ভালো অবস্থানে আছেন বলে দাবি করেন তিনি। বলেন, ওসমান হাদি হত্যার পর থেকে দলের প্রার্থীরা নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন। ঋণ খেলাপিদের মনোনয়ন বৈধ করা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসিকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান নাহিদ। আমরা এটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখানে সেই আত্মবিশ্বাস বা সেই সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই, এমনকি আমাদেরও নাই। আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে। অনেক ঋণ খেলাপিকে কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন। আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসতেছে ঋণ খেলাপি 2-1 বাদ হওয়ার কথা শুনছি, কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বেশি। ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় বা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। প্রেসক্রিপশন ছাড়াই পাড়া মহল্লার ফার্মেসিতেও মিলছে অ্যান্টিবায়োটিক, যথেচ্ছ ব্যবহারে হুমকিতে জনস্বাস্থ্য। IEDCR এর গবেষণা অনুযায়ী 41% আইসিইউ রোগীর শরীরেই কাজ করছে না বেশিরভাগ অ্যান্টিবায়োটিক। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, রেজিস্ট্যান্স মোকাবেলায় চিকিৎসক, রোগী ও ওষুধ বিক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরির বিকল্প নেই। উজ্জ্বল হোসেনের ছবিতে রৌনক নিয়ন্ত্রণ রিপোর্ট। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ছবিতে ইংরেজি আর লেখাগুলো নির্দেশ করে রোগীর শরীরে অকার্যকর অ্যান্টিবায়োটিক। শুধু একটি ওষুধ কাজ করায় বেঁচে আছেন রোগী। প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে আমাদের হাতে আর কোনো ডাক্তারদের কাছে কোনো অস্ত্রই নাই যে এই রোগীটাকে চিকিৎসা করতে দেওয়া যায়। বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল অ্যান্টিবায়োটিক, তবে এর যথেচ্ছ ব্যবহার ডেকে আনছে বিপদ। ডাক্তার কি ফার্মেসির লোকের সাথে আলাপ করে বললো যে আমার জ্বর তো কমে না, হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। জ্বর না কমে 3-4 দিন হয়ে গেলে তখন একটা অ্যান্টিবায়োটিক নেই। অপ্রয়োজনে বা ভুল ব্যবহারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে জীবাণু। এতে প্রয়োজনের সময় শরীরে কাজ করছে না এই ওষুধ। এটা কিসের জন্য ব্যবহৃত হয়? সব ধরনের দেয় আর কি, ঠান্ডার বেশি আসে, এগুলোই এখন বর্তমানে বেশি আসে। ভাইরাল ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, এইটা আমাদের জনগণকে মাথার মধ্যে ঢুকাইতে হবে। IEDCR এর গবেষণায় উঠে এসেছে 41% আইসিইউ রোগীর শরীরে কাজ করছে না বেশিরভাগ অ্যান্টিবায়োটিক। ফার্মেসিগুলো কি করে, সাধারণ সর্দি কাশি হয়তো অ্যান্টিবায়োটিকের দরকারই ছিল না, কিন্তু দেখা গেল যে এখানে খুব শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হলো। আবার অ্যান্টিবায়োটিক সহজে চেনার জন্য লাল মোড়কে উৎপাদনের কথা থাকলেও তার সঠিক বাস্তবায়ন হচ্ছে কি? এইটাকে স্ক্রিনিংয়ের আওতায় এনে সঠিক মাত্রা ডেটা বেজের মাধ্যমে যদি আমরা মানুষকে প্রিভ্যালেন্স ইনসিডেন্সগুলো জানাতে পারি, আশা করি মানুষজনের মধ্যে সচেতনতা বাড়বে। শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকরাই অ্যান্টিবায়োটিক লিখবে এবং তাদেরও প্রেসক্রিপশনের মাঝে মাঝে অডিট বা মূল্যায়ন হবে তারাও কোনো ক্ষেত্রে ভুল করে কি না। অন্যদিকে প্রেসক্রিপশন ব্যতিরিকে কোনো ওষুধের দোকানদার বা ফার্মেসির থেকে অ্যান্টিবায়োটিক বিক্রয় করা যাবে না। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার কমাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রোগী থেকে ফার্মাসিস্ট, নীতি নির্ধারক থেকে সাধারণ মানুষ, সবার সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে আগামীর রক্ষা কবচ। আজ আমরা যদি সচেতন না হই, তবে সামান্য ক্ষতই কাল হয়ে দাঁড়াবে অপ্রতিরোধ্য মহামারী। রৌনক নিয়ন্ত্রণ, সময় সংবাদ, ঢাকা। সময় যত গড়াচ্ছে তত অনিশ্চিত হয়ে পড়ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন। আইসিসি থেকে ইতিবাচক বার্তা না আসার সম্ভাবনা বেশি। গুঞ্জন আছে টাইগারদের শর্টার ফরম্যাটে মেগা আসর খেলতে হলে যেতে হবে ভারতেই। সূচি অনুযায়ী নির্ধারিত ভেন্যুতেই খেলতে হবে সব ম্যাচ, তবে নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি। আইসিসির কাছ থেকে মেইলের আনুষ্ঠানিক উত্তর পাওয়ার পর আজ নিজেদের করণীয় নিয়ে আবারও আলোচনায় বসবেন বোর্ড কর্তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
দেশকে এগিয়ে নিতে না পারলে ধ্বংস হবে সব অর্জন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার হিড়িক। প্রথম দিনে আজাদ ও তাসনিম জারা সহ 52 জনের মনোনয়ন বৈধ। বাতিল স্থগিত 18। ভোটে নিরপেক্ষ থাকবে পুলিশ। এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনাস্থা এনসিপির। ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে নেতাদের বৈঠক। বিশেষ দলের সুবিধা বন্ধে ইসিকে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী তোহা খান তামিম। রাব্বি, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।